সংসদ ভবন এলাকার সার্বিক খবরাখবর জানাতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা আবারও একটু সহকর্মী লাভলি বিতির সাথে যুক্ত হবার চেষ্টা করছি। যেমনটি আমরা জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীরাও জানাচ্ছে সকাল থেকেই আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। সকাল 10টায় এই শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে এই আয়োজনে যোগ দিতে সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা। এরই মধ্যে গুলশানের বাসা থেকে শপথ আয়োজনে যোগ দিতে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। সময় হয়তো লাগবে না ওনার সংসদে পৌঁছাতে। তরুণ প্রজন্মের কাছে তারেক রহমান উনি আসবেন। তারেক রহমান দেশে আসার আগে থেকেই কিন্তু সাধারণ জনগণের মধ্যে মানে এগুলো সাধারণ জনগণের সাথে যখন আমরা মাঠে ঘাটে কাজ করতে যেতাম, তখন তাদের সাথে যখন কথা বলতাম, তারা বলতেন যে তারেক রহমান এখন সিচুয়েশন যেরকমই থাক না কেন, তারেক রহমান যদি দেশে আসেন তখন রাজনীতির মাঠটাও পাল্টে যাবে, ভোটের হিসেবটাও কিন্তু পাল্টে যাবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কারণ এর আগে বেশ কিছু জরিপ আমরা দেখেছি, যেই জরিপগুলোতে হয়তো মানে প্রধান যে দুটি দল আমাদের আছে, সেই দুটি দলের মধ্যে পার্থক্য কিন্তু প্রায় কাছাকাছি দেখেছিলাম, খুব বেশি পার্থক্য আমরা বলতে পারবো না। তারপর তিনি আসলেন, তিনি বক্তব্য দিলেন এবং প্রথম দিনই তিনি যে বক্তব্য দিলেন সংবর্ধনা পাওয়ার পর, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। সেখানে তিনি শুধুমাত্র আই হ্যাভ আ প্ল্যান বলেছেন একদম শেষ, এবং তার আগে দেশের জন্য, সাধারণ জনগণের জন্য তিনি কাজ করে যেতে চান, সেটি বারবার ব্যক্ত করে গেছেন। এখানে একটি বিষয় হচ্ছে যে তারেক রহমান তিনি তার প্রতি এখানকার এই দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, যেমনটি ছিল বেগম খালেদা জিয়ার প্রতি, তার প্রতি যে সম্মান ছিল সেটিও কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন মারা যান, তার জানাজায় প্রায় অনেক মানুষ, লাখ লাখ মানুষ তার জানাজায় শরিক হয়েছিলেন। তার মানে জনগণের যে ভালোবাসা তিনি পেয়েছিলেন, যে লিগেসি তিনি বহন করে গেছেন বিএনপির হয়ে, সেই লিগেসি এখন টেনে নিয়ে যেতে হবে তারেক রহমানকে, এবং সেটা যে একটি পর্যায়ে গিয়ে প্রত্যাশার পারদটা একটু উপরে থাকবে সেটা কিন্তু বলাই যায়। কারণ হচ্ছে দীর্ঘ 17 বছরে নানা বঞ্চনা, নানা নির্যাতন, নানা দুর্নীতি, অপরাধ, এগুলো কিন্তু আমরা দেখেছি। টাকা পাচারের মতো ঘটনা ঘটেছে, আইনের শাসন ছিল না, দলীয় কেউ না হলে আইনে সেই সুযোগ পেত না। সরকারি অফিসগুলোর কথা যদি বলি, অর্থাৎ 17 বছরে নানা রকম গঞ্জনার শিকার হয়েছিল, যেমন দলীয় কর্মীরা, শুধুমাত্র বিএনপি না, জামাত ইসলামও কিন্তু এর মধ্যে আছে, অন্যান্য দলগুলোও আছে, যাদের সাথে তারা একটু বঞ্চনার শিকার হয়েছিল। দেশের মানুষের কথা যদি বলি, তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল, হাঁসফাঁস করছিল অনেকটা 17 বছরের যে শাসন, এবং তার প্রভাবটা যেটা আমরা দেখেছি সেটা জুলাইতে পড়েছিল। সেটি আমরা, তার মানে কতটা প্রভাব পড়েছে সেটি কিন্তু আর ব্যাখ্যায় যদি না যায়। সুতরাং এ দেশের রাজনৈতিক যে দলগুলো আছে, সেই দলগুলোর তারেক রহমান বিএনপির প্রতি প্রত্যাশা, সাধারণ যে মানুষরা আছে, যে ভোটাররা আছে, তাদের যে প্রত্যাশা, নতুন যে ভোটার হয়েছে তারেক রহমানের বক্তব্য শুনে বা বিএনপির প্রতিশ্রুতি শুনে, বিএনপি ইশতেহারে যে ফ্যামিলি কার্ড সহ অন্যান্য যে অর্থনৈতিক সুবিধার কথা বলা হয়েছিল, দুর্নীতি দূর করার কথা বলা হয়েছিল, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ইশতেহার তারা পালন করবে নতুন ভোটাররা, সেই প্রত্যাশার পারদ অনেক বেশি। সুতরাং এই লিগেসিটাকে বহন করে যেতে তারেক রহমান সহ বিএনপিকে যে অনেক বেশি এফোর্ট দিতে হবে সেটি কিন্তু বলাই যাচ্ছে। আর সংসদের কথা যদি বলি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে একটি প্রশ্ন আসলে তখনও ছিল যে সাধারণত রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না, কারণ সংবিধান যতক্ষণ বলবৎ থাকে, সংবিধান যদি স্থগিত না থাকে অথবা বাতিল না হয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না, অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সেই আদেশটি জারি হয়েছে। সুতরাং এই আদেশটি নিয়ে যেমন আছে, কিন্তু যেহেতু 5 আগস্ট পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী অনেক কিছুই সংবিধান মেনে হয় না, বা অনেক কিছু সংবিধান মেনে হয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে যারা বিশেষজ্ঞরা আছেন তাদের কেউ বলছেন যে এই সময় এই পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করা হলো। স্বাক্ষরের পরে প্রথম যে ধাপটি ছিল বাস্তবায়ন আদেশ, সেটি হয়ে গেল। দ্বিতীয় যে ধাপটি আছে সংস্কার পরিষদ গঠন, আজকে সংস্কার পরিষদের শপথও হয়তো নিবে। তার কারণ ভেতরেরই একজন এমপি যিনি শপথ নিতে যাচ্ছেন, তার কাছে জানতে চেয়েছিলাম যে শপথ তারা নিচ্ছেন কিনা। বলেছেন যে তারা শপথ নিতে যাবেন এবং বিকেলে হচ্ছে মন্ত্রিসভা গঠন করবেন। তবে এই যে সংস্কার পরিষদের শপথ, যেটি
আমাদের সংবিধানে দেয়া নেই, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছিল যে সংসদ সদস্যরা যেই ব্যক্তি দ্বারা শপথ গ্রহণ করবেন এবং যে স্থানে গ্রহণ করবেন, সংস্কার পরিষদও সেই ব্যক্তি দ্বারা সেই স্থানে শপথ গ্রহণ করবেন। তার মানে আজকে যেহেতু প্রধান নির্বাচন কমিশনের, যিনি ইতোমধ্যে ভেতরে ঢুকে গেছেন, তিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এখানে আরেকটি বিষয় ছিল, একটু হয়তো আইনের বিতর্ক আছে, সেটি হলো যে সংবিধানে যেমনটি বলা আছে যে সংসদ সদস্যদের শপথ পড়াবেন ডেপুটি স্পিকার অথবা স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, এই দুজনের কেউ যদি না থাকে তাদের মনোনীত কোনো ব্যক্তি, এবং সেটি গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে। কিন্তু আমাদের ডেপুটি স্পিকার উনি তো পদত্যাগ করে ফেলেছেন 2024 সেপ্টেম্বরে। আমাদের স্পিকার যিনি এবং ডেপুটি স্পিকার যিনি, তিনি মামলায় কারাগারে আছেন। সুতরাং তিনি পদত্যাগ না করলেও তিনি কারাগারে যেহেতু আছেন এবং নৈতিক স্খলনজনিত কারণেই সাধারণত এই যে সংসদ সদস্য শপথ, সেই শপথটি তাকে দিয়ে পাঠ করানো হবে না। সুতরাং 3 দিনের যে ইয়েটি আছে, যেমনটি বলেছিলাম প্রধান বিচারপতি পড়াবেন, কিন্তু প্রধান বিচারপতি আর পড়ানোর যেই বলছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত যে ইস্যুটি, সেটি কিন্তু আবার সংবিধানে দেয়া নেই। এটি ছিল সংসদের যে কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ সংসদের যে কার্যবিধিমালা আছে সেখানে বলা হয়েছিল, কিন্তু যেহেতু সংবিধান সর্বোচ্চ আইন, সুতরাং সংসদের কার্যবিধিমালা বা কোড অফ কন্ডাক্টের কথা যদি বলি, তার অনেক ওপর সংবিধান। সুতরাং সেই সংবিধান মেনে যেহেতু 3 দিনের মধ্যে কেউ সংসদ সদস্যদের শপথ পড়াননি, তার মানে গতকালকে 5টার পরে, অর্থাৎ 5টার দিকে 3 দিনের মেয়াদ শেষ হয়। 5টার পরে জাতীয় সংসদ সচিবালয়ের যিনি সচিব আছেন কানিজ মাওলা, তিনি নিজে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে এবং সেখানে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের শপথ পড়াবেন সেই চিঠিটি নিয়ে গিয়েছিলেন, এবং সেই অনুযায়ী আজকে প্রধান নির্বাচন, কিন্তু আইনের সংবিধানেও বলা আছে যে 3 দিনের মধ্যে যদি গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি সংসদ সদস্যদের শপথ পড়ানো না হয়, সেক্ষেত্রে 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার সেই শপথটি পড়াবেন, যেটি আমরা আজকে দেখছি। তবে সেই শপথ পড়ানো নিয়েও কিন্তু একটু দোদুল্যমনা ছিল বিএনপির মধ্যে। তার কারণ আমরা এইমাত্র দেখতে পাচ্ছি এহসানুল হক মিলন, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা যতটুকু শুনতে পেয়েছি, এটা আসলে এখনও তো নিশ্চিত করে বলা যায় না, পরবর্তী হয়তো শিক্ষামন্ত্রী তিনি হতে পারেন। তবে এটা আসলে যখন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ প্রকাশ করা হবে সেটি তখন আমরা বলতে পারবো। তবে আজকে হয়তো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়তো গঠন হবে বা শপথ নিবে না, যেটি আমাদেরকে বিএনপির একজন এমপি শপথ নেবেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে কারা কারা নতুন মুখ আসছেন, তার মধ্যে তরুণ কেউ আসছেন কিনা, কোনো নারী মন্ত্রিত্ব পাচ্ছেন কিনা, এটি জানার জন্য যেমন আমরাও উদ্গ্রীব হয়ে আছি, দেশের মানুষও উদ্গ্রীব হয়ে আছেন যে কোন মন্ত্রণালয়টি কে দেখছেন, পররাষ্ট্রকে হ্যান্ডেল করবেন, অর্থনীতিকে হ্যান্ডেল করবেন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকারকে হ্যান্ডেল করবেন, এবং সর্বোপরি রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, স্পিকার কে হতে যাচ্ছেন। আমি বলছিলেন যে স্পিকারের ক্ষেত্রে একটু চমক আছে, এমনটা বলছিলেন। তো জানার আগ্রহ এখন মানুষ মনে হয় এই সময় স্ক্রিনে আছেন, বা এখন তো টেকনোলজির যুগ, ফোনে একটি স্ক্রিন পাওয়া যায়, নিশ্চয়ই তারা দেখছেন কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী কারা হতে যাচ্ছেন। এবারে সংসদ, এর আগেরবার যে সংসদগুলো যখন আমরা ফলো করেছি, সেই সংসদগুলোতে একতরফা দেখেছি। এবার যেমন 70 অনুচ্ছেদ, অর্থাৎ ক্রস ভোট, আগে যেমনটি ছিল যে কোনো প্রার্থী বা কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবে না, সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যেত। এইবার ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর অর্থ বিল ছাড়া এবং অন্য যে কোনো কিছুতে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্র ছাড়া বাকিগুলোতে তারা দলের বিরুদ্ধে গিয়েও ভোট দিতে পারবেন, এবং যেটি মনে করছেন রাজনৈতিক দলগুলো, মনে করছেন সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন, মনে করছেন এক্ষেত্রে জবাবদিহিতার একটি জায়গা থাকবে, কারণ যে হুট করে চাইলেই কেউ যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যেটি বলছিলাম যে সরকারের দল এবং সরকার হিসেবে বিএনপির ভূমিকা অথবা দল হিসেবে বিএনপির ভূমিকা দুটিকে এক হয়ে যাবে কি না, না দুটি এক হয়ে যাবে না সেটি এখন বলছেন এখানকার যারা সংসদ শপথ নিতে যাবেন কিছুক্ষণের মধ্যে। আর হয়তো খুব বেশি সময় নেই, 10টায় তো শপথ পড়ানোর কথা, 10টার বেশি বাজে, হয়তো কিছুক্ষণের মধ্যে শপথ পড়ানোর অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। তবে শপথ পড়ানোর পরে এরপর থেকেই তারা কিভাবে কাজ করছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের অ্যাক্টিভিটি কার্যক্রম কিন্তু তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করবেন এদেশের মানুষ, এদেশের ভোটার। তার কারণ যারা এখন জনগণের জন্য
দেশের জন্য কাজ করবে। পরবর্তী ভোট যে তার পক্ষেই যাবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ কিছু হিসেব নিকেশ থাকে। আমরা দেখেছি যে ভোটের সময় যে পার্থক্যটা ছিল, বেশ অনেকগুলো আসনেই বিএনপি জামায়াতের মধ্যে একটি প্রায় কাছাকাছি, হয়তো কোথাও কোথাও দেখেছি 300-400 ভোটের একটি ব্যবধানও ছিল, 1000-1500 ভোটের ব্যবধান, মানে খুব বেশি ব্যবধান সেটি কিন্তু না। বিএনপি অনেক পুরনো একটি দল, এর আগে একাধিকবার সংসদে ছিলেন, সরকার গঠন করেছিলেন। সুতরাং বিএনপির জন্য যে এই জনগণের পালস বুঝে সেভাবে কাজ করা, জনগণের ভোটটাকে ধরে রাখা এবং নতুন যারা আছেন তরুণ ভোটার, তো এবারে তরুণ ভোটার কিন্তু খুব রাজনীতি সচেতন, দেশ সচেতন। তারা দেখছেন কে কি, এবং তারা কিন্তু সেটা দেখেছিল কোন দল কোন প্রার্থী কি অঙ্গীকার করছে, কি ইশতেহার দিচ্ছে, সেই ইশতেহার তারা দেখেছেন, তারা জানেন, এবং সেই ইশতেহার অনুযায়ী কোন দল বাস্তবায়ন করছে সেই ইশতেহারগুলো, সেটিও তারা দেখবেন। এবং সেই সব কিছু দেখে আগামী 5 বছর, অনেক লম্বা সময়, তারপর সেইখানে ভোটের হিসেব নিকেশটা আবার হবে। সুতরাং আজকে যে বিএনপি এত বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, বিএনপি যদি যে যে ইশতেহার দিয়েছে, যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছে, সেইটি যদি তারা পালন করতে না পারে, তখন 212 আসন বা 209 আসনের যে বিষয়টা, সেটি হয়তো আবার কমেও যেতে পারে। আবার যদি প্রতিশ্রুতি পালন করে সেটি বেড়েও যেতে পারে। সুতরাং সেটি জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটি এনসিপির ক্ষেত্রেও প্রযোজ্য। এনসিপি জুলাইয়ে যে ভূমিকা রেখেছিল আমরা দেখেছিলাম। তারপর 5 আগস্টের বেশ পরবর্তী সময়ে কিন্তু বেশ কিছু সমালোচিত হতে হয়েছে এই দলের বেশ কয়েকজন নেতাকে, কিন্তু কিছু কিছু সমালোচনা থাকলেও সেইগুলোকে তারা উতরে যাওয়ার চেষ্টা করেছেন। হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদের মতো, নাহিদ ইসলামের মতো নেতা তাদের এখনও আছে। সুতরাং এনসিপি কী ধরনের ভূমিকা নিবে সেটাও কিন্তু, কারণ এখন ধরতে গেলে বলা যায় এই দলটি একেবারেই নবীন একটি দল, শিক্ষানবিশ একটি দল, এবং তার মধ্যে 6 জন প্রার্থী সংসদে আছে। সুতরাং পরবর্তী 5 বছর যে তাদের শেখার সময় হবে, এবং অবশ্যই যিনি সরকার আছে, সরকারের জবাবদিহিতার জন্য তারা যেন জবাবদিহি সরকার হয়, সেইটার বিষয়ে তারা সোচ্চার থাকবে। কোনো রকম এটি যেমন আছে, কিন্তু শুধুমাত্র এই কয়েকজনকে দিয়ে তো আসলে এই নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, এই যে যারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছে, শুধুমাত্র এই কয়েকজন দিয়ে এনসিপি না, এনসিপির আরও অনেক নেতাকর্মী আছে। সুতরাং তারা এখানে যারা সিনিয়র নেতারা আছেন তাদের কাছ থেকে শিখবেন, রাজনীতি শিখবেন, সব কিছু শিখবেন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন। এবং এর পাশাপাশি তারা কী ধরনের ভূমিকা রাখছে, তাদের ভোট ব্যাংক বাড়বে কি না, তারা সংসদের পাশাপাশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা পালন করতে পারবে কিনা, সেটিও কিন্তু সময়ই বলে দিবে। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম যে জনগণ দেখছেন তারা কোন দল কি ইশতেহার দিল, কি অঙ্গীকার দিল, তারা সব কিছু মনে রেখেছেন। কারণ জুলাইয়ের যেই চেতনা ছিল, অভ্যুত্থানের যে চেতনা ছিল, সেটি কিন্তু এখনও স্পষ্ট বিরাজমান। তার মানে যে কেউ চাইলেই এখন আগের মতো। দর্শক, আমার সহকর্মী লাভলি বিথি এতক্ষণ আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাচ্ছিলেন যে তারেক রহমান ইতিমধ্যে সংসদ ভবন এলাকার পথেই রয়েছেন, তিনি বের হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আসলে শপথ পড়ানো হবে।